মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে জাতিসংঘে বিশ্ব নেতাদের উত্তপ্ত আলোচনা। গাজা অবরোধের তীব্র সমালোচনা করল রাশিয়া। গাজায় পরিকল্পিতভাবে দুর্ভিক্ষ সৃষ্টি করছে ইসরায়েল, অভিযোগ ফিলিস্তিনের। মধ্যপ্রাচ্যে অর্থনৈতিক, নিরাপত্তা ও সংঘাত নিয়ে ট্রাম্পের আলোচনা। যুদ্ধবিরতি দাবিতে ইসরায়েলে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ। লন্ডনে মুখোমুখি প্রো ইসরায়েলি ও প্রো প্যালেস্টাইন বিক্ষোভকারীরা। সিরিয়ার মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে আনন্দের ঢল। হিজবুল্লাহ প্রভাবমুক্ত লেবানন গড়ার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে দাবি ট্রাম্পের। রাশিয়ান S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসা করলেন নরেন্দ্র মোদী। দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। অজ্ঞাত এলাকায় উত্তর কোরিয়ার সামরিক মহড়া। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। জাতিসংঘ ইসরায়েল মধ্যপ্রাচ্যে চলমান সংকট, গাজায় যুদ্ধ, মানবিক সহায়তা এবং বন্দি মুক্তির বিষয়ে জাতিসংঘের বৈঠকে বিশ্ব শক্তিগুলোর মধ্যে উত্তপ্ত আলোচনা হয়েছে। সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে মার্কিন রাষ্ট্রদূত ডরোথি ক্যামিলা শিয়া জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টায় এদান আলেকজান্ডার নামে একজন মুক্তি পেয়েছে। গাজায় বাকি জিম্মিদের মুক্তির জন্য আমেরিকা সরকার প্রতিশ্রুতিবদ্ধ। হামাসের দমন নীতি থেকে ফিলিস্তিনিদের মুক্ত করতে নিরাপত্তা পরিষদকে চাপ দিতে হবে। মানবিক সহায়তার জন্য গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামে একটি নিরপেক্ষ কাঠামো গড়ে তোলা হয়েছে। অন্যদিকে গাজায় ইসরায়েলি অবরোধের তীব্র সমালোচনা করেছে রাশিয়া। জাতিসংঘ অধিবেশনে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া গাজায় চলমান মানবিক সংকটকে সম্পূর্ণ মানবিক বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েল আবারও অবরোধ আরোপ করেছে। এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেরি করা মানেই নতুন প্রাণহানি। এ সময় গেল 23 মার্চ রাফাহে প্যালেস্টিনীয় রেড ক্রিসেন্টের কনভয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় 8 চিকিৎসক সহ 14 জন নিহত হওয়ার ঘটনার তদন্ত দাবি করেন তিনি। পরে চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, মানবিক সহায়তাকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করা যাবে না। তিনি ইসরায়েলি সামরিক অভিযান বন্ধে আহ্বান জানিয়ে বলেন, ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরকালে যুদ্ধবিরতির সম্ভাব্য সুযোগ রয়েছে। এদিকে ফিলিস্তিনের জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনি প্রতিনিধি রিয়াদ মানসুর অভিযোগ করেছেন, গাজায় খাদ্য আছে, কিন্তু ইসরায়েল ইচ্ছাকৃতভাবে তা আটকে রাখছে। এটি একটি পরিকল্পিত দুর্ভিক্ষ। গাজার 93% শিশু এখন অনাহারে ঝুঁকিতে। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে আরও বলেন, ইসরায়েলিদের লক্ষ্য গাজার মানুষকে এমন অবস্থায় নিয়ে যাওয়া যেন গাজাবাসী বাধ্য হয়ে দেশ ছেড়ে চলে যায়। অন্যদিকে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন, হামাস মানবিক সহায়তা চুরি করে, ইউনাইটেড নেশনসের লোগোযুক্ত খাদ্য সামগ্রী সন্ত্রাসীরা ভোগ করে। তিনি জাতিসংঘের সহায়তা কাঠামোর বিরোধিতা করে ক্ষোভ প্রকাশ করে বলেন, এই নীরবতা এবং প্রতিরোধ কূটনীতি নয়, এটা প্রতিহিংসা, এটা আন্তর্জাতিক আইনকে ধ্বংস করছে। ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্য ও সমর্থকরা মঙ্গলবার তেল আবিবে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন। এ সময় তারা যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির স্বার্থে চুক্তি বাস্তবায়নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চান। বিক্ষোভকারীরা হাবিমা স্কোয়ার থেকে মার্কিন দূতাবাস পর্যন্ত মিছিল করেন। বিক্ষোভকারীরা নেতানিয়াহু সরকারের ওপর চাপ সৃষ্টির দাবি জানিয়েছেন। সম্প্রতি হামাস ইসরায়েলি মার্কিন নাগরিক এদান আলেকজান্ডারকে মুক্তি দিয়েছে। ট্রাম্প বর্তমানে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন। বিক্ষোভকারীদের মতে, এই মুহূর্তে আন্তর্জাতিক চাপই একমাত্র উপায় যা যুদ্ধ থামাতে ও বন্দীদের ঘরে ফেরাতে পারে। গাজায় সংঘাত শুরু হয় 2023 সালের 7 অক্টোবর। তখন হামাসের হামলায় ইসরায়েলি কর্তৃপক্ষের মতে 1139 জন নিহত হন। অপহরণ করা হয় 200-এরও বেশি মানুষকে। গাজা সংকটকে কেন্দ্র করে মঙ্গলবার লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামের সামনে প্রো ইসরায়েলি ও প্রো প্যালেস্টাইন বিক্ষোভকারীরা মুখোমুখি হয়েছে। এ সময় দুই পক্ষের উত্তেজনা দমিয়ে রাখে পুলিশ। এ সময় প্রো ইসরায়েলি বিক্ষোভকারীরা ইসরায়েলি পতাকা উড়িয়ে গান গেয়েছেন। অন্যদিকে প্রো প্যালেস্টাইন সমর্থকরা ইসরায়েল বিরোধী বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার ও ফ্ল্যাগ নিয়ে জড়ো হন। তাদের সঙ্গে ছিল ফিলিস্তিনি ও আইরিশ পতাকা। প্রো প্যালেস্টাইন গ্রুপগুলোর অভিযোগ, ওই রাতে ব্রিটিশ মিউজিয়ামে একটি ইসরায়েলপন্থী অনুষ্ঠানই হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কার পক্ষে তা সবাই জানে। বুধবার সৌদি আরবের রিয়াদে গালফ কো-অপারেশন কাউন্সিল GCC নেতাদের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, বাইডেন প্রশাসন ইরান ও তাদের সহযোগীদেরকে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে তাদের ক্ষমতা বাড়িয়ে দিয়েছে। সেই সময় এখন শেষ। আমরা আমাদের বন্ধু ও অংশীদারদের পাশে থাকব। বর্তমানে মধ্যপ্রাচ্যে সফর করছেন ট্রাম্প। 16 মে পর্যন্ত তিনি মধ্যপ্রাচ্যে থাকবেন। তার সফরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে আমেরিকার অর্থনৈতিক অংশীদারিত্ব, কূটনৈতিক সম্পর্ক, নিরাপত্তা ও সংঘাত নিরসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে।
সিরিয়ার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় সোমবার সিরিয়ার হাজার হাজার মানুষ রাস্তায় নামে। তারা রাজধানী দামেস্কের উমাইয়াদ স্কোয়ারে সমবেত হয়ে স্লোগান দেয়, সিরিয়ার পতাকা উড়িয়ে আনন্দ করে। নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভূমিকা রাখার জন্য মিছিলকারীরা সৌদি আরব, কাতার এবং তুরস্কের রাষ্ট্রপ্রধানদের ভূয়সী প্রশংসা করেন। তারা জানান, এই উদযাপন শুধু একটি নিষেধাজ্ঞা প্রত্যাহারই নয়, বরং আশা জাগানিয়া মুহূর্ত। সিরিয়ার জনগণ আবার নতুন দিনের প্রত্যাশা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হিজবুল্লাহ প্রভাবমুক্ত ভবিষ্যতের জন্য লেবাননের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। বুধবার গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি নেতাদের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। ট্রাম্প এ সময় বলেন, সম্প্রতি লেবাননে নিয়োগপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত যে লেবাননি বংশোদ্ভূত সেটা তিনি জানতেনই না। ট্রাম্প বলেন, লেবাননে একজন অসাধারণ রাষ্ট্রদূত নিয়োগ করেছে আমেরিকা ও লেবাননের জন্য এটি একটি সুযোগ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের রাশিয়ান S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘর্ষে অভূতপূর্ব শক্তি দিয়েছে। মঙ্গলবার পাঞ্জাবের আদমপুর এয়ারবেসে ভারতীয় বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। অপারেশন সিন্দুরের কথা উল্লেখ করে নরেন্দ্র মোদী আরও বলেন, ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে এত দ্রুত ও নিখুঁতভাবে আঘাত হানে যে তারা টেরও পায়নি। তবে মোদীর এমন দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। তারা বলছে, আদমপুরে ভারতের S-400 প্রতিরক্ষা ব্যবস্থা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করেছে পাকিস্তান বিমান বাহিনী। জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, পাকিস্তান মিথ্যা দাবি করছে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সম্প্রতি অজ্ঞাত এক অঞ্চলে কোরিয়ান পিপলস আর্মির যৌথ কৌশলগত সামরিক মহড়া তদারকি করেছেন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বুধবার এমন প্রতিবেদন ও ছবি প্রকাশ করেছে। মহড়ার সময় কিম জং উন বলেন, একটি শক্তিশালী আগাম হামলা সক্ষমতা হল যুদ্ধ প্রতিরোধের সবচেয়ে কার্যকর কৌশল। মহড়ায় ট্যাঙ্ক ইউনিট, ড্রোন অপারেটর, ক্যামোফ্লেজ ট্রেনার এবং রাইফেলধারী সেনারা অংশ নেয়। এ সময় ড্রোন পরিচালনা ও নজরদারি কার্যক্রম, বনের মধ্যে ক্যামোফ্লেজ প্রশিক্ষণ, রাইফেল চালানো ও গেরিলা কৌশল অনুশীলন, লং রেঞ্জ আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র হামলার মহড়া হয়। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।